সালাম আলাইকুম। পবিত্র কোরআনে একটা কথা আছে, তোমরা যখন দুইজন বসে পরিকল্পনা করো সেখানে আরেকজন উপস্থিত থাকে, মানে অদৃশ্য শক্তি, যিনি হচ্ছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। অর্থাৎ তিনি পৃথিবীর সবকিছুই শোনেন। যখন দুইজন বসে কোনো ভালো আলোচনা, খারাপ আলোচনা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা সবাই ভিডিওর শুরুতে ভিডিওর কিছু অংশবিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তার আগে সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চলুন ভিডিওটা দেখি। সালাম আলাইকুম। পবিত্র কোরআনে একটা কথা আছে, তোমরা যখন দুইজন বসে পরিকল্পনা করো সেখানে আরেকজন উপস্থিত থাকে, মানে অদৃশ্য শক্তি, যিনি হচ্ছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। অর্থাৎ তিনি পৃথিবীর সবকিছুই শোনেন। যখন দুইজন বৈশা কোনো ভালো আলোচনা, খারাপ আলোচনা, কোনো ষড়যন্ত্র, পজিটিভ নেগেটিভ যাই করেন, এটার একটা মানে কি বলা হয় যে তথ্য উপাত্ত, এটা মাওলা পাক নিজ কানে শোনেন। তো মাঝে মাঝে তিনি বান্দাদেরকে সতর্ক করে দেন। কেন এই কথাটা বললাম? যে পবিত্র কোরআন আছে কি, মহা পরিকল্পনাকারী কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমি আপনি যত পরিকল্পনাই করি, আপনারা দেখবেন আমরা ধর্মীয় ভাবে বলি ইনশাআল্লাহ, অর্থাৎ আল্লাহ চাহে তো, জানেন তো, আপনি একদম ফাইনাল, একদম সব রেডি হয়ে গেছে যে উঠা যাবো বা কাজটা করে ফেলবো, অনেক সময় হয় না। কেন? কারণ আপনি এখানে আল্লাহর ইচ্ছাকে প্রাধান্য দেননি। তো যাই হোক, আমি কেন এতগুলা কথা বললাম? মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে সরকার পতনের জন্য পুরো নীল নকশা রেডি ছিল, একদম বড়াই ফেলবে, বাটাম দিবে, এসে সবকিছু করবে। মাঝখানে আলোচনাটা হয়েছিল না? হয়েছিল, তখন সর্বোচ্চ নেতা জীবিত ছিলেন। তো এর মাঝখানে তো চলতি বছরের জানুয়ারিতে ইরানে সরকার বিরোধী বিক্ষোভকারীদের জন্য একটা বিশাল চালান পাঠিয়েছিল আমেরিকা। খেয়াল আছে, ট্রাম্প বলতেছিল শীঘ্রই আমাদের সাহায্য পৌঁছাবে। তো তৎকালীন প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্র অবস্থানকারী ইরানের গুটিবাজ নেতা রেজা পাহলভি যে এই বর্তমান সরকারকে হটিয়ে ভবিষ্যতে গুটিবাজ বা গুটি সরকার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছিল আমেরিকাতে নির্বাসিত রেজা পাহলভি। তো সেও বলছিল যে বন্ধুরা, তোমরা মাঠ ছেড়ো না। কেন? মেশিন ঢুকতেছে সহযোগিতা। তা আমরা দেখলাম সাগরে একটা আরব সাগরে, আপনার ওই যে ভারত মহাসাগর থেকে একটা ওয়ারশিপ, যুদ্ধ জাহাজ আব্রাহাম লিঙ্কন, যেটা এই মুহূর্তে আবার আরব সাগর থেকে আমেরিকা সরাই নিতে বাধ্য হয়েছে, ওই যে বিমানবাহী রণতরী যেটা আছে, আমরা দেখলাম এইটা। কিন্তু ঘটনা ছিল অন্য কিছু। মার্কিন যুক্তরাষ্ট্রে একটা বিশাল অস্ত্রের চালান পাঠিয়েছিল ইরানে, যেটা লুট করে ফেলছে আবার কে? তাদেরই পোষ্যপুত্র আরেকটা টিম। চলতি বছরের জানুয়ারিতে ইরানের সরকার বিক্ষোভকারীদের কাছে অস্ত্র পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিল ওয়াশিংটন। মার্কিন গণমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নিজে ডোনাল্ড ট্রাম্প এই চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন। আমি তখন বলছি না, পুরোটা প্ল্যান আমেরিকার। খেয়াল আছে যারা আমার নিউজ দেখছেন নিশ্চয়ই। ট্রাম্প বলছে যুক্তরাষ্ট্র কুর্দিদের মাধ্যমে ইরানি বিক্ষোভকারীদের কাছে অস্ত্র পাঠানোর উদ্যোগ নিয়েছিল, এমনকি পাঠিয়েছিল। তবে অস্ত্রগুলো শেষ পর্যন্ত বিক্ষোভকারীদের হাতে পৌঁছাতে পারেনি। কেন? আমরা কুর্দিদের মাধ্যমে একটা বড়সড় চালান পাঠিয়েছিলাম, তবে তারা নিজেরাই সেই অস্ত্রকে আপনার লুট করে ফেলেছে। অর্থাৎ বিক্ষোভকারীদের সহায়তা করার জন্য পাঠানো মার্কিন অস্ত্র মাঝপথে যারা রক্ষক তারাই ভক্ষক হইয়া খায়া ফেলছে। অর্থাৎ এইখানে আমি কুর্দিদেরকে একটা ধন্যবাদ দেই। কুর্দি যে গোষ্ঠীটা, এটা একটা ঐতিহাসিক গোষ্ঠী, ওটা নিয়ে একদিন আলোচনা করব। তবে তুরস্ক, ইরাক, তারপর হচ্ছে আফগানিস্তান, ইরান, এই অঞ্চলগুলো জুড়ে পাকিস্তানেও কুর্দিদের বেশ কয়েকটা জাতি উপজাতি আছে। তো এদের মধ্যে ম্যাক্সিমাম টাইমই এরা পশ্চিমাদের এজেন্ট হয়ে কাজ করে, যাদের বিরুদ্ধে রাষ্ট্র শক্তিশালী ব্যবস্থা নেওয়ার চেষ্টা করে ওই রাষ্ট্রগুলো, বা অনেকে এখান থেকে নির্বাসিত। তো ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র যাদেরকে মনে করছে যে এরা ইরান বিরোধী, কিন্তু এরা আসলে ইরানের পক্ষেই ছিল, কিন্তু পাবলিকলি বা ইন্টারন্যাশনালি বুঝাইছে যে আমরা এই সরকার চাই না, ভাই ফালাই দেবো সরকারটা। তো আমেরিকাতে দেখছে আরে ভালো তো, তো এদের কাছে মেশিন পাঠালে কি হবে? এরা মেশিন নিয়ে ভিতরে পৌঁছাবে। কিন্তু যাদেরকে আমেরিকা বিশ্বাস করছে সেই কুর্দি গোষ্ঠী নিজেরাই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মেশিনারিজ গুলা নিয়ে রাইখা দিছে, আর এগুলা এখন মার্কিন সেনাদের বিরুদ্ধে ব্যবহার করছে। মানে আমার কাছে আশ্চর্য লাগছে যে আমরা যতই পরিকল্পনাকারী, মাস্টার প্ল্যান তো মাওলা পাক কাঁটা দিয়ে কাঁটা তোলাইছে। মাশাআল্লাহ এবং আলহামদুলিল্লাহ বললাম।
তো ভালো থাকুন, আসসালামু আলাইকুম। একটা মুন্না ভাই এমবিবিএস টাইপ ফিল আসছে না? ধরেন একটা গলায় চেইন আছে রূপার, তারপরে আমরা এভাবে নাড়তেছি, হ্যাঁ, একটা ভাইলুক ভাইলুক ফিলিংস চলে আসছে। তো নিউজের উপর ডিপেন্ড করে মাঝে মাঝে আমার এই ফিলটা লোড হয়, মানে হিন্দি ছবি টবি দেখা আগে ওই যে ভাইলুক টাইপের একটা ফিলিংস ছোটবেলা থেকে ছিল। তো যাই হোক, নিজে তো আর ভাইলুক হইতে পারি না, কিন্তু আমার পছন্দের যে রাষ্ট্র ইরান, 3 দিন আগেও যাকে বিশ্ব পাত্তা দিত না, গণনা করতো না, এমনকি আমরা অনেক স্ট্রেসে টেনশনে ছিলাম, ভাবতাম যে না ভাই আমেরিকার সাথে লড়াই হলে, বিশেষ করে আমি নিজেও ভাবতাম যে, খুশির খবর শেয়ার করবেন না করেন, নিজেও ভাবতাম যে আমেরিকার সাথে লড়াই করলে কতদিন টিকবে, 2-4-5 দিনে আমেরিকা ভাই বড়াই ফেলবে। কিন্তু ইরান যেই জায়গাতে উঠা আসছে, পশ্চিমা গণমাধ্যম, মোট কথা মার্কিন যুক্তরাষ্ট্রের খুবই প্রভাবশালী গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস, তারা যে প্রতিবেদন করছে, এই প্রতিবেদনে আমার যেমন একটা পুনপুন্না ভাই লুক টাইপ ভাইব চলে আসছে, আপনারও আসবে। এই মুহূর্তে পরাশক্তির রাষ্ট্রগুলোই যখন আমরা গণি, মার্কিন যুক্তরাষ্ট্র পরাশক্তি, নাম্বার 2 চীন, নাম্বার 3 রাশিয়া। তবে রাশিয়া এবং চীনের র্যাঙ্কিং নিয়ে কথা আছে। ভারতকে এখনো পরাশক্তি ধরা হয় না, তবে উদীয়মান চতুর্থ পরাশক্তি হিসাবে আবির্ভূত হচ্ছে ইরান। ভাবা যায় যে ইরানকে বড়াই ফেলবে কথা ছিল, ভাবছিলাম যে কয়দিন টিকবে, সেই ইরানই এখন উদীয়মান চতুর্থ পরাশক্তি হিসাবে আবির্ভূত হচ্ছে নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ। বিশ্ব রাজনীতির চালিকা শক্তি মূলত যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন, এমনটাই এতদিন ধরে একটা প্রচলিত ধারণা ছিল। কিন্তু বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপট এবং চলমান মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরান যুদ্ধে যে পরিস্থিতি বিশ্ববাসীর সামনে উঠে এসেছে, সেখানে ভিন্ন এক সমীকরণ নিয়ে বিশ্ব নেতৃত্বকে এখন ভাবতে হচ্ছে। আর এই চ্যাপ্টারটার নাম হচ্ছে ইরান, দ্য সুপ্রিম পাওয়ারফুল কান্ট্রি ইন দ্য মিডল ইস্ট, অর্থাৎ মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র। অর্থনীতি বা প্রথাগত সামরিক শক্তিতে অনেকটা পিছিয়ে থাকলেও ইরানকে ভৌগোলিকভাবে আল্লাপাক এমন একটা জায়গা দিয়েছেন এবং কৌশলগতভাবে তার যে অবস্থান, এই অবস্থানের কারণে চতুর্থ বৈশ্বিক পরাশক্তি হিসাবে আবির্ভূত হচ্ছে ইরান। নিউ ইয়র্ক টাইমসে এমনটাই বিশ্লেষণ আসছে। তো বিশ্লেষণের মধ্যে যে বিষয়গুলোকে মাথা রাখা হয়েছে, হরমুজ প্রণালী, এই যে তেল নাই আমার আপনার ঝামেলা, এটার জন্য হরমুজ প্রণালী দায়ী। কারণ ইরান হরমুজ প্রণালীকে কন্ট্রোল করছে, আমাদের তেল আটকাচ্ছে না, তবে পশ্চিমাদের তেল আটকাচ্ছে, আমদানি রপ্তানিতে ঝামেলা হচ্ছে। তো এই হরমুজ প্রণালীর যেই কন্ট্রোলিংটা ইরানের হাতে চলে গেছে, সেখান থেকে বিশ্ব বাজার নিয়ন্ত্রণ করতে যে আপনার ইরান কতটা প্রভাব তৈরি করতে পারে, এটা একটা প্রমাণিত হয়ে গেল। আর আধুনিক বিশ্ব অর্থনীতি শুধু তেলের উপর নির্ভরশীল নয়, বরং তেলের নির্ভরযোগ্য এবং স্থিতিশীল সরবরাহের উপরেই মূলত টিকে আছে। যুক্তরাষ্ট্রের জন্য প্রতিটি জাহাজকে আলাদাভাবে পাহারা দেওয়া সম্ভব না। এতদিন যারা ভাবতো যে আমেরিকা আছে কি করবে, কিন্তু ইরান করতেছে তো নিয়ে আয়, প্রতি জাহাজের সাথে সাথে তোরা একটা একটা পাঠা। এটা কি সম্ভব? সম্ভব তো না। তো এই কারণে অনেক শক্তিশালী রাষ্ট্র লাইক দক্ষিণ কোরিয়া, যেখানে আমি ছিলাম, দক্ষিণ কোরিয়াও স্বতন্ত্রভাবে আপনার ইরানের কাছে তারা নিরাপত্তা চেয়েছে তাদের জ্বালানি জাহাজগুলোর জন্য। এটা আমেরিকার বৈশ্বিক প্রভাবকে কমিয়ে দিয়েছে, যে আমেরিকা কিন্তু দক্ষিণ কোরিয়াকে শেল্টার দেয়, তো সেই শেল্টারের জায়গা থেকে বস্ত্র চেঞ্জ হয়ে গেল। এছাড়া যুদ্ধের যে কৌশল বা আপনার ক্ষেপণাস্ত্র ভান্ডার বা সামরিক শক্তি, এদিক থেকেও ইরানের প্রযুক্তিগত যে অবস্থান, অথবা তেল কম ভাজা মশমশা টাইপের যে মেশিনগুলো একের পর এক ধাঁচু ধাঁচু অ্যাকশন করছে, এগুলো দেখে বিশ্ব শক্তিকে ভাবতে হচ্ছে যে ইরানকে এক রাত্রে বড়াই ফেলবে সম্ভব না। আল্লাহ ইরানকে ফতেহ দান করুক। আগামী দিনের আমাদের বস হচ্ছে ইরান। আসসালামু আলাইকুম।